প্রশ্নের সমাধান। আমাদের এই সমাধানের জন্য আমার সাথে অলরেডি আমাদের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টেরই যে মেন্টররা আছেন, মেন্টররা উপস্থিত আছেন। ওনারা একটা একটা করে বিশ্লেষণ করবেন। আমরা আজকের সাবজেক্টের প্রশ্নের যে বিশ্লেষণ, এটা স্টার্ট করবো হচ্ছে ইংরেজি বিষয় দিয়ে। ইংরেজি বিষয়ের সমস্যার সমাধান এবং প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন হচ্ছে আমাদের স্কলারশিপ সিনিয়র শিক্ষক আইজান স্যার। সবাই অলরেডি সলিউশন আমরা পেয়ে গেছি, বাট এখানে বিষয় হচ্ছে যে তোমার এখানে বুঝতে হবে যে বাকিগুলো কেন হলো না, কেন সি নাম্বারটা হলো, কেন বাকিগুলো হলো না, প্রশ্নগুলো কেমন হয়েছে। ডেভিয়েট যেটা এসেছে, তোমাদেরকে প্রেপোজিশন শেখানো হয়েছে আমাদের স্কলার্সের ক্লাসে, যে ডেভিয়েট মানে কি, বিচ্যুত বোঝায়, কোনো কিছু থেকে বিচ্যুত, বিচ্ছিন্ন, কোনো কিছু থেকে বিচ্যুত বিচ্ছিন্ন বোঝালে এটার পরে প্রেপোজিশন হিসেবে শিখিয়েছি যে ফ্রম বসে, ডেভিয়েট ফ্রম। তারপরে হচ্ছে আমাদের ডিপার্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা। সো এখানে ডেভিয়েট এটা আমরা প্রেপোজিশন হিসেবে খুব ভালোভাবে পড়েছি বা পড়ানো হয়েছে। এটার মানে হচ্ছে কোনো কিছু থেকে সরে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া বা বিচ্যুত হওয়া। সো এখন তুমি ধরো এটা সিনোনিম চেয়েছে, এখন কন্টিনিউ মানে তো চালিয়ে যাওয়া, এটার সাথে তো কোনোভাবেই রিলেটেড না। তারপরে ধরো অল্টারনেট মানে বিকল্প, এটার সাথে তো কোনোভাবেই রিলেটেড না। পারভেট মানে এটা আলাদা একটা অর্থ দেয়, এটার সাথে কোনোভাবেই রিলেটেড না। এখানে একমাত্র আমাদের রিলেটেড বা একদমই সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এটাকে আমরা উচ্চারণ করে বলতে হবে, এটা ব্রিটিশ আমেরিকান দুই উচ্চারণে বলতে হবে ডাইগ্রেস। তো ডাইগ্রেসের মানে হচ্ছে আমাদের একদমই কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বা অন্যদিকে যাওয়া, সরে যাওয়া বা এরকম একটা বিষয়। তাহলে অবশ্যই এখানে আমাদের ডেভিয়েট যেটা আছে বা ডেভিয়েশন, ওই ওয়ার্ডের আমাদের এখানে সিনোনিমাস অবশ্যই হবে আমাদের ডাইগ্রেস যে ওয়ার্ডটা আছে সেটা। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, এটা আসলে অন্য একটা সেটের সেট 2 এর প্রশ্ন, অনেকের সাথে দেখবে একটু অমিল থাকতে পারে। এখন সেট আলাদা মানে কি, এই প্রশ্নগুলোই তোমার সেটে ছিল, বাট আমাদের এখানে একটু নাম্বারটা একটু নাও মিলতে পারে। এখন খেয়াল করো, বি ইউনিটে এটাই প্রথম এই ম্যাটাফোর সিমিলি এগুলা থেকে প্রশ্ন এসেছে, ব্যাপারটা এমন না। ফিগার অফ স্পিচ এটা পার্টস অফ স্পিচ না, এটা হচ্ছে লিটারেরি টার্মস, ইংলিশ লিটারেচার কিছু বিষয় আছে। এখন এটা আবার বিসিএস ইংলিশ লিটারেচার মতো প্রশ্ন হয়নি, এটা এমন না যে অনেক আহামরি কঠিন প্রশ্ন হয়েছে। এই প্রশ্নে যে বিষয়টা এসেছে সিমিলি, ম্যাটাফোর, এই দুইটা অপশন এবং এই দুইটা অপশনে, 4টা অপশনই গত বছর 24 সালের বি ইউনিটের ইংলিশ একটা প্রশ্ন ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে কি, এটা একটা ব্র্যান্ড, এত হুবহু দিবে না। এখন প্রশ্নটা আবার অন্যভাবে দিয়েছে, দেখো, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এখন হার্ট অফ গোল্ড বলতে তো এটা তোমাকে বুঝালো যে তোমার একটা গোল্ডের মতো হার্ট বা এরকম, এটা তো তোমাকে বিদ্রুপ করা হয়নি ভাইয়া, এটা বিদ্রুপ জীবনেও হবে না, এটা তো পার্সনিফিকেশন বা ব্যক্তিরূপ দান করা হয়নি, এটাও হয়নি। এখন সিমিলি, ম্যাটাফোর এই দুইটার মধ্যে কনফিউজ অনেকে হয়, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে সিমিলিটা আমি এভাবে ক্লাসে পড়িয়েছি আমাদের স্কলার্সের ক্লাসে, যে ক্লাসগুলোতে নিয়েছি, যে বলেছি সিমিলার থেকে মনে রাখবে সিমিলি। সিমিলি মানে কি, একই রকম একদম। এখন হার্ট কি কোনো সময় গোল্ডের মতো একই রকম হবে? এটা তো সাংঘাতিক বিষয়, এটা জীবনেও সম্ভব না। তাহলে অবশ্যই এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, ম্যাটাফোর এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের বিষয়। তো তারপরে আমরা, অনেকেই বলেছে যে ইডিয়ম পড়ার দরকার নেই, হ্যান তেন। ভাইয়া এটা কিন্তু আমরা বলেছি আমাদের স্কলার্সের ক্লাসে যে অ্যানালজি তোমার বি ইউনিটের জন্য অবশ্যই পড়তে হবে না, তোমার পড়াশোনা একটু কমিয়ে দিয়েছি, বাট ইডিয়ম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, স্পেলিং এবং ভোকাবুলারি মানে ওয়ার্ড মিনিং অবশ্যই পড়তে হবে, এগুলো বলা হয়েছে। এখন ধরো ইডিয়ম যেটা এসেছে কোল্ড ফিট, এখন ধরো তুমি এটা কমন পড়েনি, এখন তুমি বুদ্ধি খাটিয়ে কিভাবে অ্যান্সার করবে দেখো, এরকম টেকনিক দেখানো হয়েছে ক্লাসে যে কোল্ড ফিটের মতো আবার বলা আছে ফিল কোল্ড, এটা জীবনেও হবে না। অর্থাৎ ইডিয়মের মতো করে আক্ষরিকভাবে যেটা সিনোনিমাস হিসেবে দেওয়া থাকবে তুমি ওটা সবার আগে বাদ দিবা। সো এটা ধরো আমার কমন পড়েনি, এটা বাদ। তারপরে এটা বিজি হতে পারে, ডিসএগ্রি হতে পারে, নার্ভাস হতে পারে। এখন যারা মোটামুটি ভালোভাবে জানে যে কোল্ড ফিট মানে কি হতে পারে, তোমার ধরো যে পা যদি ঠান্ডা অবস্থায় থাকে, এটা কি বোঝাচ্ছে আসলে, তুমি পা ঠান্ডা অবস্থায় পরীক্ষার হলে এরকম অবস্থান করছো, তার মানে কি তোমার অবশ্যই তুমি নার্ভাস হয়ে গেছো। এই কোল্ড ফিট মানে হচ্ছে বিষয়টা যে লস অফ কনফিডেন্স অথবা লস অফ নার্ভস, তার মানে কি নার্ভাস হওয়া বোঝাচ্ছে। এখন বুদ্ধি থাকতে হবে। এখন সি ইউনিটে 23 সালে একটা আমাদের ইডিয়ম এসেছে স্টোরম ইন এ টি কাপ। এখন ধরো স্টোরম ইন এ টি কাপ, এটা তুমি আন্দাজেও কিভাবে সলভ করতে পারবা। দেখো, কাপ মানে ছোট একটা বিষয়, তো ছোট একটা জায়গার মধ্যে যখন স্টোর্ম ঝড় ঝঞ্ঝা বুঝাচ্ছে, তার মানে কি তুচ্ছ বিষয়ে তুমি ব্যাপক উত্তেজনা বা ব্যাপক তোমার আগ্রহ বা ব্যাপক কিছু তুমি তুলকালাম করে ফেলছো, এরকম বিষয়। তাহলে অবশ্যই এইভাবে তোমার ইডিয়ম পড়তে হবে। তুমি খালি তো পড়াশোনা করেছো, বই কিনেছো হাইপের ঠেলাই, বিভিন্ন জায়গায় আবার অনলাইন কোর্সে ভর্তি হয়েছো কুদ্দুস ভাইয়ের কাছে, তাহলে তুমি কি এগুলা কমন পড়বে? এটা তো তোমার মনে রাখতে হবে বিষয়টা। তাহলে অবশ্যই তুমি ভালোভাবে এগুলো পড়তে হবে। এখন হতাশ হওয়ার কিছু নাই, সি ইউনিট আছে, বাট বিষয় হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে তোমরা এগুলো হাইপের ঠালে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাও। এখন দেখো যে কোন জায়গা থেকে কি কমন পড়েছে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন,
তো 4 নম্বর প্রশ্ন, এটা আমাদের খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে, গ্রামাটিক্যাল প্রশ্ন এবং টেন্স থেকে এসেছে। বারবার বলা হয়েছে যে বি ইউনিটের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা সি ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রায় সবই সেম, শুধু বলা হয়েছিল বি ইউনিটের জন্য ভয়েস ন্যারেশনটা আলাদা করে পড়তে হবে। এখন ভয়েস ন্যারেশন, ভয়েসটা ডিরেক্টলি না আসলেও ভয়েসের কিন্তু প্যাসিভ প্যাটার্ন অনেক এমসিকিউতে দরকার হয়। এখন তুমি হয়তো বুঝতেও পারো না যে ভাইয়া ভয়েস থেকে তো আসেনি, ভয়েস থেকে এসেছে ভাইয়া, তোমাকে এখন দেখানো হবে, তুমি মনোযোগ দাও। তো এখন বিষয় হচ্ছে এটা টেন্স থেকে এসেছে। এখন ধরো এটা একদম বি ইউনিটের এরকম কিছু প্রশ্ন খুবই সুন্দর হয় যে প্রাসঙ্গিক কিছু বিষয়কে তারা তুলে ধরে, যে মেনি পিপল, অনেক মানুষই ফেক নিউজ ছড়ায় সোশ্যাল মিডিয়াতে। ছড়ানো মানে স্প্রেড, এখন স্প্রেড সবগুলোতে আছে। এখন তুমি কোনটাকে অ্যান্সার করবে, এটা হচ্ছে বিষয়। এখন ধরো এখানে আমাদের পুরাটা অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো পাস্ট টেন্সের কোনো মার্কার আছে নাই, সো এখানে আইডেন্টিফাইড তো পাস্ট টেন্স, তাহলে এটা বাদ, সবার আগে আমরা একটা বাদ দিলাম, সো এটা বি নাম্বার বাদ। এখন তারপরে আমাদের এ হতে পারে, সি হতে পারে, না হলে ডি হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইজ বিং এর পরে তো আমাদের এখানে ভার্বের একটা ফর্ম থাকতে হবে, এটা এমনিতেও ভুল আছে সব মিলিয়ে, তাহলে দুইটাই বাদ, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ না হলে সি। এখন তুমি যদি বলো যে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ, এখন দুইটাতে স্প্রেড আছে, এটা কিন্তু কনফিউজিং। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকমই হয় যে তোমার কাছে মনে হবে যে দুটাই কারেক্ট অ্যান্সার হতে পারে। এখন তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কতটুকু আসলে প্র্যাকটিস করেছো, কতটুকু তুমি কি করেছো। এত ট্যালেন্টের এখানে এত আহামরি কোনো বিষয় নাই, তোমার প্র্যাকটিস, তোমার পরিশ্রম, তোমার পড়াশোনা, প্যাশনেটলি পড়াশোনা, এটা হচ্ছে ডিপেন্ড করছে। এখন ধরো এখানে বলছে যে অনেক মানুষই ফেক নিউজ ছড়ায়, হুইচ, এখন হুইচ মানে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে, এই যে স্প্রেড নিউজ ছড়ানোর বিষয়টাকে বোঝাচ্ছে, যে এই স্প্রেডিং মানে ফেক নিউজ ছড়ানোর বিষয়টাই কি করে, ক্যান বি আইডেন্টিফাইড, এটাই আইডেন্টিফাই করা যেতে পারে কিসের মাধ্যমে, বাই চেকিং কেয়ারফুলি, অর্থাৎ ইনফরমেশনের সোর্সটা কেয়ারফুলি চেক করার মাধ্যমে তুমি এই ফেক নিউজ ছড়ানোর বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবে বা করা যেতে পারে, এরকম বুঝছে। আর বাইয়ের সাথে যেহেতু একটা প্যাটার্ন আছে এখানে, এখানে অবশ্যই আমাদের এখানে প্যাসিভ প্যাটার্নটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এখানে আমাদের কারেক্ট আনসার হবে ক্যান বি আইডেন্টিফাইড, এই যে এটাই হচ্ছে ভাইয়া, এটাই হচ্ছে প্যাসিভ প্যাটার্নে এসেছে, মানে প্যাসিভ ভয়েসের প্যাটার্নটাকে এখানে প্রেফার করা লাগবে। কারণ এখানে হুইচ আইডেন্টিফাই মানে তুমি যদি বলো, এখন হুইচ বলতে কাকে বোঝাচ্ছে, ওটা তো বস্তুগত একটা বিষয়, নিউজ ছড়ানো বা ফেক নিউজ ছড়ানো। এখন ওই ছড়ানোর বিষয়টা এখানে কি কোনো মানুষের কথা আছে, সে কি নিজে ছড়াতে পারবে, সে কি নিজে আইডেন্টিফাই করতে পারবে? অবশ্যই এখানে প্রসঙ্গটাই কত সুন্দরভাবে বোঝাচ্ছে যে যেই বিষয়টা আইডেন্টিফাই বা শনাক্ত করা যেতে পারে বা এরকম একটা বিষয়, তো অবশ্যই এটা তো কোনো ব্যক্তির কোনো কাজ বোঝাচ্ছে না। এখানে অবশ্যই আমাদের প্যাসিভ প্যাটার্নটাকে প্রেফার করতে হবে। অবশ্যই বলতে হবে যে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ এই ব্যাপারটা ছড়ায় এবং এই ছড়ানোর ব্যাপারটাই হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, এই ব্যাপারটাকে শনাক্ত করা যেতে পারে বা শনাক্ত করা হতে পারে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, এটাও কিন্তু এর আগে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, তাহলে এখানে শুধু আইডেন্টিফাই নেওয়া যাবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা ভুল ধরতে পারি, কি ভুল ধরতে পারি জানো, এখানে স্প্রেডিং এর বিষয়টা এটা কিন্তু সিঙ্গুলার, স্প্রেডিং এর বিষয়টা মানে নিউজ ছড়ানোর বিষয়টা তো সিঙ্গুলার যেহেতু, তাহলে এরপরে যেহেতু হুইচ এর পরে আমরা ওইটার পরিবর্তে আমরা ভার্ব নিচ্ছি আইডেন্টিফাই, তাহলে ভার্বের সাথে তো আমাদের ধরো ভার্বের তো অবশ্যই আমাদের এস বাই এস দেওয়া লাগবে। ভার্বের ধরো যে আমরা ওখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কিন্তু বিষয়টাকে প্রকাশ করছে, তাহলে এখানে আইডেন্টিফাই এমনিতেও তাহলে আমরা ভুল ধরতে পারি, এখানে আইডেন্টিফাইস থাকার উচিত ছিল। আর প্যাসিভ প্যাটার্নের প্রেফারেন্সে ওটা এমনি বাদ পড়ে যাবে, এটা হচ্ছে বিষয়। এখন অনেকে হয়তো বা ধরতে পারেনি 5 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু কন্ডিশনালের প্রশ্ন ঠিক আছে, বাট এটা কিন্তু রিডিউস করে দিয়েছে। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ঢাকা ইউনিভার্সিটিজ বি ইউনিট কোশ্চেন। সো এটা তোমার বুঝতে হবে ভাইয়া যে এরকম সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে। সাংঘাতিক মানে এটা ইজি ব্যাপার, কিন্তু ছোটখাটো ভুল মানে এটা অনেক সাংঘাতিক ভুল। দেখো এখানে ইফ ওয়েদার নিয়ে আমরা অনেক টপিক পড়েছি। ইফ ওয়েদার যে আই এম নট শিওর ওয়েদার আই উইল গেট এ চান্স এট ঢাকা ইউনিভার্সিটি, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিনা ব্যাপারটা শিওর না বা এরকম, বা আজকে আমাদের স্কলারসে ক্লাস হবে কিনা ব্যাপারটা শিওর না বা এরকম। এখন কিনা বুঝাতে, এরকম সংশয় বা সন্দেহ বুঝাতে ইফ ওয়েদার দুটাই ব্যবহৃত হয়, কিন্তু যদি শর্ত বুঝায় তাহলে অবশ্যই ওয়েদার আমরা ব্যবহার করতে পারবো না। এখানে ভাইয়া তো এখানে তো তোমার ইফ ওয়েদার কিনা এরকম বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে সার্টেন সিরিয়াস ডিজিজ যেগুলো আছে এগুলাকে সাকসেসফুলি ট্রিটমেন্ট করা যাবে বা ট্রিটেড করা যাবে যদি ইনিশিয়াল স্টেজ বা প্রারম্ভিক পর্যায়ে এগুলোকে ডিটেক্টেড করা যায়। সো এখানে যদির অর্থ দিচ্ছে, অর্থাৎ প্রারম্ভিক পর্যায়ে তুমি ডিটেক্টেড না করতে পারলে সেটা তো তুমি অবশ্যই ট্রিট করতে পারবে না, সিরিয়াস ডিজিজ হোক বা নর্মাল ডিজিজ হোক বা যাই হোক না কেন। এখানে সিরিয়াস ডিজিজ মানে কি, সাংঘাতিক রোগের বিষয়ে বলছে, তার মানে এখানে অবশ্যই আমাদের শর্তের বিষয় বোঝাচ্ছে ইফ হবে। এখন আনলেস মানেও তো শর্ত বোঝায় যদি না। এখন আমরা যদি বলি যে যদি প্রারম্ভিক স্টেজে করা না যায়, আইডেন্টিফাই করা না যায়, তাহলে প্রারম্ভিক স্টেজে যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, ডিটেক্ট করতে না পারো, তাহলে তোমার সিরিয়াস রোগগুলা, সিরিয়াস ডিজিজগুলা কিভাবে ট্রিট করবা তুমি?
তাহলে এখানে অবশ্যই যদি না এর কোনো ব্যাপার বোঝাচ্ছে না, লেস্টের পরে শুডের পরে বেস ফর্ম থাকা লাগে, এগুলো কোনো কিছু আমাদের এখানে কারেক্ট অপশন না। আশা করি সবকিছু তোমরা নিজেরাও বুঝতে পারছো যারা আমাদের স্কলারশিপ স্টুডেন্ট আছো। এগুলো সবকিছুই তোমাদেরকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে। অনেকগুলো মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, আমরা বি ইউনিটের মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি আমাদের কোচিংয়ে। ডিরেক্টরদের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু অনেকগুলো বি ইউনিটের এই মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। এই প্রশ্নটা আরেকটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখন তুমি তো ভাইয়া অনেক কোশ্চেন ব্যাংক মুখস্থ করেছো, সলভ করেছো, তুমি তো শিখেছো অনলাইনে সার্চ দিয়ে যে কোশ্চেন ব্যাংক পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়। এখন তোমার কি এটা কমন পড়েছে ভাইয়া? তুমি একটু কমেন্ট করো যে কমন পড়েছে কিনা। এটা আমি আমাদের কোচিং এর কাউকে এটা বলছি না, এটা তোমরা যারা অন্যরা আছো বা এরকম যদি করে থাকো তাহলে বলো যে কমন পড়েছে কিনা। এখন তোমার এখানে বুঝতে হবে টেন্স থেকে এসেছে না কি থেকে এসেছে এরকম। এখন ধরো এটা আমরা কিভাবে সহজে সলভ করি দেখো, এখানে আমি অর্থ কিছুই ধরো আমি বুঝতে পারছি না, আইজান ভাইয়া বুঝতে পারছে না এখানে কি বুঝাচ্ছে, কারণ আইজান ভাইয়া সাধারণ টিচার। এখন ধরো এখানে আমরা দেখি যে ঘটনাটা কি। দেখো এখানে আমরা অর্থ কিছুই দেখবো না। দেখো এই যে ক্যান্ট আছে এখানে, ক্যান্ট এটা কোন টেন্স? এটা যে প্রেজেন্ট টেন্স, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তো তোমার পড়াশোনা করে লাভ নাই, তোমার সিনোটের পরীক্ষা দেওয়ারও দরকার নাই। ক্যান্ট এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা আমরা সময় কম নিব এখানে। প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে তাহলে ভাইয়া পাস্ট টেন্স তো জীবনেও হবে না। হ্যাড বিন এটা হ্যাড বিন ট্রাইং, এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উড বি তো পাস্ট টেন্স, তিনটাই বাদ, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। এখন বলো কেমন লেগেছে বিষয়টা? এখন তোমার তো শিখতে হবে এভাবে, তাই না? এখন এখানে তো আমরা অর্থ দেখেছি যে উনি কাস্টমার সার্ভিস খুঁজছিলেন না কি করছিলেন পুরাটা সকাল জুড়ে, এবং পুরাটা সকাল থেকে উনি এখানে কাজটা করছিলেন। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যান ত্যান অনেক বিষয় অবশ্যই আমাদের ডিটেলসে পড়তে হবে, এভাবেই পড়তে হবে। কিন্তু আমরা কি এখানে এত বিষয় ভেবেছি? এখন তুমি যদি ভাবতে যেতে তুমি তো কনফিউজড হয়ে যেতে, ও হ্যাড বিন ট্রাইং, এখানে হ্যাভ বিন ট্রাইং, হ্যান ত্যান অনেক বিষয়, আবার উড বি ট্রাইং, তিনটাই কন্টিনিউয়াস ফর্মে আছে, হ্যান ত্যান অনেক বিষয় আছে। এখন তোমাকে তো আমি বুঝালাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা আবার বাট আছে। এখন তোমাকে ডিটেলসে ব্যাখ্যা দিই। বাট মানে কি? একটা আমাদের ধরো যেটা কোঅর্ডিনেটিং একটা কনজাংশন, বাট থাকা মানে দুই দিকে প্রিন্সিপাল ক্লজ আছে। অবশ্যই একটা অংশে প্রেজেন্ট টেন্স মানে সকল অংশে এখানে আমাদের প্রেজেন্ট টেন্স থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন তুমি আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো অনেক বিষয়। তারপরে এই যে পরে যে এমসিকিউটা আছে দেখো, এই যে অ্যামিস্ট, এটা তুমি দেখো যে আমাদের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম কিনা, তুমি একটু মনে করো বিষয়গুলা। অ্যামিস্ট সবাই বি ইউনিটে, মজার বিষয় বি ইউনিটে 24 সালেও বিটুইন এবং অ্যামং থেকে প্রেপোজিশন এসেছে। এখন সবাই জানে দুইয়ের মধ্যে মানে বিটুইন, অনেকের মধ্যে মানে অ্যামাং। এখন তোমাকে এটা শেখানো হয়েছে ভাইয়া পরীক্ষার আগেই, কোচিং ক্লাস চলাকালীন সময়ে স্কলারসে তোমাকে শেখানো হয়েছে যে অ্যামিস্ট মানে চলমান কোনো ঘটনার মধ্যে বা রিউমার চলাকালীন সময়ে, বা একটা ধরো এখানে বলছে হাসেলস এন্ড বাসেলস মানে কি চলমান কোনো সারাউন্ডিং একটা ফ্যাক্টের মধ্যে, এরকম বোঝাচ্ছে। আর এখানে তো অ্যামাং এর কোনো বিষয় দেয় নাই যে তুমি কনফিউজড হবা কেন। আরেকটা বিষয় থেকে এটা এসেছে যেটা আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের লেকচারে শেখাই, এটা শেখানো হয়েছে। দেখো কোন বিষয়টা, দি হাসেলস। এখন আমরা অপশন বাদ দিয়ে কিভাবে ধরো ওই টেকনিকটা কাজে লাগাবো, দেখো কিভাবে শেখানো হয়েছে তোমাদের। দি হাসেলস এন্ড বাসেলস অফ দি সিটি, এই অংশটাতে কি কোনো ফাইনিট ভার্ব আছে? নাই, তাহলে এটা তো অবশ্যই ক্লজ না, এটা অবশ্যই আমাদের একটা ফ্রেজাল একটা অংশ হিসেবে আছে। তো ফ্রেজের আগে কি ভাইয়া কোনো ক্লজ মার্কার বসবে, কোনো কনজাংশন বসবে? জীবনেও না। অল দ্য একটা ক্লজ মার্কার বাদ, নেভারদেলেস ক্লজ মার্কার বাদ, সিন্স একটা ক্লজ মার্কার বাদ, কারেক্ট অ্যান্সার অ্যামিস্ট। ফ্রেজের আগে সবসময় বসবে প্রেপোজিশন, অবশ্যই এখানে কারেক্ট অ্যান্সার নেওয়া লাগবে প্রেপোজিশন, ঠিক আছে? তো এগুলো তো ধরো যে অফিসার তো অ্যাকাউন্টিং পড়ায়, অফিসারও তো ইংলিশে তোমাদের এগুলো দেখিয়েছে, গাইডলাইন দিয়েছে। এখন যদি গুরুত্ব না দাও তাহলে কি আর করা, এখন গুরুত্ব দিতে হবে। ইফ ইউ টেক এনিথিং ফর গ্রান্টেড তাহলে তো বিষয়টা তুমি অবশ্যই তুমি এখানে পস্তাতে হবে, এটাই হচ্ছে বিষয়। এই যে এখন তুমি এটা হয়তো বা ধরতে পেরেছো ভাইয়া কন্ডিশনাল থেকে এসেছে, এখন এসেছে আবার নেগেটিভ করে দিয়েছে। এখন নেগেটিভ দেখলে তো অনেকে আবার ভয় পায় যে এখানে নেগেটিভ তার মানে ওখানে নেগেটিভ হবে না। এখন দেখো তোমাকে জিনিসটা বুঝাই, এখানে আমরা অর্থ দেখবো না, এটা মূলত আমাদের এই জুলাই অভ্যুত্থানের বিষয়টা থেকে কিন্তু বিষয়টাকে অনুপ্রাণিত হয়ে তারা প্রশ্নটা করেছে। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ঢাকা ইউনিভার্সিটিজ বি ইউনিট কোশ্চেন, যে তারা সমসাময়িক বিভিন্ন বিষয়কে তুলে ধরে এবং সেটা গ্রামারের মধ্যে কিভাবে খেয়াল করো বলছে। আচ্ছা অর্থ তো আমরা দেখবো না, আগে অর্থ না দেখে সলভ করি। দেখো অর্থটা আমি পরে বুঝাচ্ছি যে কিভাবে এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থান রিলেটেড একটা প্রশ্ন। এই যে হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, এটা প্যাসিভ প্যাটার্নে আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অবশ্যই থার্ড কন্ডিশনালের পরবর্তী অংশে অবশ্যই আমাদের থাকতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, না হলে মাইট হ্যাভ, এবং এদের পরে বি3 হবে। একমাত্র উড হ্যাভ বি3 আছে বি নাম্বার অপশনে, এটাই কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আমরা দেখবো না, আমাদের সময় নষ্ট করার এখানে কোনো আমাদের ধরো যে করা যাবে না, মানে ইন্টেনশনও রাখা যাবে না পরীক্ষার হলে। এখন দেখো অর্থটা কি দিচ্ছে, বলছে ইফ রানা হ্যাড নট, এখানে রানার জায়গায় তো আবু সাইদ দিলেই হতো, যাই হোক বলছে যে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যে রানাকে যদি কারাবন্দি করা না হতো, তাকে যদি ইমপ্রিজন করা না হতো, যদি তাকে কারাবন্দি করা না হতো বা ইমপ্রিজন করা না হতো, হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, অর্থাৎ সে তখন হিরো হতে পারতো না। তার মানে কি যে সে হিরো হয়েছে কেন,
অবশ্যই তাকে কারাবন্দী করা হয়েছিল, তাকে জেল জুলুম অত্যাচার করা হয়েছিল, যার কারণে সে হিরো হয়েছে। সো কত সুন্দর একটা প্রসঙ্গ এখানে দিয়েছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত ফ্যাকাল্টি যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এরকম সুন্দর প্রশ্ন তারা প্রত্যেক বছরই করেন। 9 নম্বর প্রশ্ন, মেনি পিপল আর ইন, এটা একটা ভোকাবুলারি বেসড সেন্টেন্স কমপ্লিশন। ভোকাবুলারি বেসড সেন্টেন্স কমপ্লিশন, এখানে প্রসঙ্গটা অবশ্যই বুঝতে হবে, এখানে গ্রামারের কোনো কিছু নাই। এখন খেয়াল করো, বলছে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, যে ইনক্রিজিংলি অনেক মানুষেরাই ইন্টারেস্টেড হচ্ছে কিসে? সাস্টেনেবল লিভিং এ, মানে টেকসই জীবনযাপন, মানে স্থিতিশীল জীবনযাপন। এখন স্থিতিশীল জীবনযাপন করতে হলে তোমাকে কি করতে হবে? ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তোমাকে স্থিতিশীল জীবনযাপন করতে হলে অবশ্যই তো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহারের প্রতি তোমার বা এগুলার প্রতি তোমার আগ্রহী হতে হবে বা এরকম একটা বিষয়। তাহলে অবশ্যই এখানে দুইটা অংশ কানেক্টেড। এখন এটাই বোঝাচ্ছে যে এখানে আমাদের গ্যাপের মধ্যে আমরা কোন ওয়ার্ডটা নিব। দেখো এখানে ডেক্লাইন মানে পরাজয়, বিপর্যয় বা কোনো কিছু হ্রাস করা, ঠিক আছে। ক্যাটাস্ট্রফ মানেও বিপর্যয় বা কোনো পিটফল বা পরিণতি বা এরকম একটা নেগেটিভ অর্থ দিচ্ছে। এখানে এগুলা এই দুইটা প্রায় সিনোনিমাস, দুটাই আমাদের এখানে বাদ। কারেক্ট অ্যান্সার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আবার হতে পারে সার্চ। এখন যাদের বুদ্ধি আছে, যারা মোটামুটি ভালোভাবে কোচিং এ লেকচার শিটগুলো পড়েছে, অনেক প্রশ্ন এরকম সলভ করেছে, তারা সার্চের অর্থ না জানলে এটা বুঝতে পারবে যে সার্চ এখানে এই দুইটা ধরো কমন পড়েছে একটা স্টুডেন্টের, এবং এই দুইটা আমাদের ম্যাটেরিয়ালস থেকে কমন পড়েছে। এখন সার্চ ধরো যে সে জানে না, কিন্তু সে বুঝতে পারবে এখানে আন্ডারস্ট্যান্ডিং না হয়ে সার্চই হবে, ঠিক আছে। এরকম এগুলো দক্ষতা চলে আসে, অনেক সময় হয়ে যায় তোমার। এখন ধরো এরকম তোমাদেরকে বারবার বলা হয়েছে যে এরকম অনেক বিষয়। এখন ধরো এখানে অর্থটা কি দিচ্ছে দেখো, বলছে যে অনেক মানুষেরাই যে সাস্টেনেবল লিভিং আগ্রহী হচ্ছে, এই আগ্রহী হওয়ার ব্যাপারটা, এই যে হুইচ বলতে এই যে সাস্টেনেবল লিভিং আগ্রহী হওয়ার ব্যাপারটা কি বোঝাচ্ছে? যে এই আগ্রহী হওয়ার ব্যাপারটা স্পার্ক করেছে, আরো উৎসাহী করেছে কি ব্যবহারে? ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের প্রতি বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের সার্চ বা সাডেন ইনক্রিজ বোঝাচ্ছে। যে এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের সাডেন ইনক্রিজ বা হঠাৎ এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের বৃদ্ধি বা বর্ধনের কারণটা কি? এই কারণটা হচ্ছে সাস্টেনেবল লিভিং এর প্রতি আগ্রহী হওয়া। এই জিনিসটাই স্পার্ক করেছে, মানে ধরো যে করেছে আমাদের, এটা ধরো যে বোঝাচ্ছে যে উৎসাহিত করেছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহারে বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বর্ধনের মেইন কারণ হচ্ছে এই সাস্টেনেবল লিভিং বা এরকম বিষয়। সো এখানে সার্চ বলতে বোঝাচ্ছে সাডেন ইনক্রিজ বা হঠাৎ করে বৃদ্ধি পায়। এখন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস তখনই বাড়বে যখন আমাদের ধরো যে সাস্টেনেবল লিভিং এর একটা বিষয় বা কাজ করবে, আমাদের প্যাশন কাজ করবে বা এখানের প্রতি আগ্রহ কাজ করবে। তারপরে 10 নম্বর প্রশ্নটা দেখো, রিগোরাসও কমন পড়েছে। কোন জায়গা থেকে কমন পড়েছে? বুঝানো ব্যাপারগুলা অবশ্যই আমি স্কলার্সের টিচার, স্কলার্সের ম্যাটেরিয়ালস থেকে কমন পড়েছে। এখন তোমার দায়িত্ব তোমার সেটা খুঁজে নেওয়া, ঠিক আছে। আমার কোনো কিছু থেকে কমন পড়া মানে সেটা স্কলার্সেরই আমি অংশ, এবং অবশ্যই স্কলার্সের ম্যাটেরিয়ালসে সেগুলো আছে। এখন মনোযোগ সহকারে দেখো, রিগোরাস থেকে এখানে অ্যান্টোনিম চেয়েছে ভাইয়া। এখন অনেকেই যেভাবে ভুল করে, ধরো দেখেছে একভাবে, এখন সিনোনিম অ্যান্সার করে ফেলেছে। এখন এটা তো সিনোনিম চাইনি, এভাবে চলে যাচ্ছেন স্যার ক্লাসে ঢুকিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো রিগোরাস, এখানে ধরো যে এটা রিগোরাস মানে যারা ধরো যে বারবার ক্লাস করেছো কোচিং এ, বারবার বলা হয়েছে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক অবস্থা, অফিসার ইংলিশ ক্লাস নিচ্ছে। তো সাংঘাতিক অবস্থা মানে কি? সাংঘাতিক মানে রিগোরাস, কঠিন করা, ঠিক আছে। তো কঠিন করা, কঠোর, এরকম রিগোরাস বা সাংঘাতিক, এটার বিপরীত শব্দ কি জীবনে ধরো চ্যালেঞ্জিং হবে? চ্যালেঞ্জিং সিনোনিম হতে পারে, ডমিনেটিং, রেভেনাস, এগুলো সিনোনিম হতে পারে। তাহলে বিপরীত শব্দ হবে কি? নমনীয়, একদমই সফট, শীতল, এই সে এরকম ব্যাপার স্যাপার। তাহলে ফ্লেক্সিবল হবে, সহজ সরল বিষয়, কঠিন করার বিপরীত শব্দ। আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। তাহলে একদম কঠিন প্রশ্ন হয়নি, আবার একদম সহজ না। এখানে তোমাকে 5 নম্বর তুলতে গেলেও তোমার এখানে, তুমি যদি 5 নম্বর তুলে থাকো তাহলে বুঝতে পারবে যে না, তুমি তোমার পরিশ্রমের মূল্য পেয়েছো, তুমি মোটামুটি ভালো পড়াশোনা করেছো। আর যদি 8-9 পাও তাহলে বুঝবো যে তুমি আসলে ভালো পড়াশোনা করেছো, তুমি ভালো স্টুডেন্ট, তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে চান্স পাবা। মানে এই ইংলিশ প্রশ্নে যদি তুমি যদি 8-9 পেয়ে থাকো, আর যদি শুধু 5 নম্বর, হ্যাঁ তুমি অসহায়ের মতো 5-6 পেয়েছো, তাহলে এটা অসহায়ের মতোই বলবে। এটা মোটামুটি পড়াশোনা করেছো, সেটার পরিশ্রম, সেটার ফলাফল তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে। এখন এই যে বেসিক প্রেপোজিশন, সকল বেসিক প্রেপোজিশন ইম্পর্টেন্ট না। সি ইউনিটও বেসিক প্রেপোজিশন 2023 সালে এসেছে, মনে রাখতে হবে দিন বা তারিখের আগে অন বসে, এটা সি ইউনিটে এসেছে। এখন সময়ের আগে অ্যাড বসে সবাই জানে, স্পিড বুঝালে যে অ্যাড বসবে এটা তোমার মাথায় রাখতে হবে। এখন এখানে একটা স্টেশন বুঝাচ্ছে, একটা প্লেস বুঝাচ্ছে। এখন আমরা সবাই জানি প্লেসের আগে কি হয়, একটা প্লেস বুঝাচ্ছে, প্লেসের আগে আমরা সবাই জানি ফর এখানে জীবনে হবে না, এটা মোটামুটি প্রথমে বাদ। অ্যাট হতে পারে, অন হতে পারে, ইনটু হতে পারে। এখন কথা হচ্ছে মেট্রো রেলের উদ্দেশ্যে বা এরকম কোনো প্লেসের উদ্দেশ্যে যাওয়া অর্থে তখন আমাদের টু হতে পারতো, টু তো অপশনে নাই, সেটা আমরা কেন ভাববো? আর এখানে একদমই মেট্রো রেলের উপরে একদম এরকম ভাবে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে এখানে বুঝাচ্ছে যে আমি মেট্রো রেলের উপর দাঁড়িয়ে আছি, এরকম কিছু বুঝাচ্ছে না। বুঝাচ্ছে যে মিট মি, আবার মিটের পরেও কিন্তু কোনো প্রেপোজিশন হয় না, ডিরেক্টলি অবজেক্ট বসেছে যে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো বাই হাফ অ্যান আওয়ার মধ্যে।
সো এখানে নর্মালি মেট্রো স্টেশন প্লেসটার কথা বোঝাচ্ছে যে ওখানে দেখা করতে বলা হয়েছে। তো নর্মাল এরকম স্টেশন জাতীয় প্লেস বোঝালে স্টেশন রিলেটেড ওয়ার্ডের আগে নর্মালি সবসময় অ্যাট হবে। এখানে অনের বিষয় বোঝাচ্ছে না, ইনটুর বিষয় বোঝাচ্ছে না, এখানে অবশ্যই অ্যাটই কারেক্ট অ্যান্সার হবে। এটা একটা বেসিক প্রেপোজিশন হিসেবে দিয়েছে, মানে নর্মাল একটা প্রেপোজিশন। তারপরে এই যে এই প্রশ্নটা দেখো, একটু আগে একটা ব্যাখ্যা দিলাম কি যে ফ্রেজের আগে অবশ্যই প্রেপোজিশন হবে, ক্লজের আগে ক্লজ মার্কার বসাতে হবে। এটা আমাদের কোচিং এর স্কলারসের অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের লেকচারে আছে। এই রিলেটেড প্রায় 50টার মতো এমসিকিউ ওই লেকচারে আছে। প্রিভিয়াস ইয়ার সেগমেন্টে বারবার বলা হয়েছিল এই এমসিকিউ গুলো অবশ্যই ভালোভাবে সলভ করবা। এখন যারা করেছে তারা এটা কমন পেয়েছে এবং তারা অবশ্যই অ্যান্সার করতে পারবে, বা যারা এই টেকনিকটা শিখেছে যে এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে, এটা একটা ক্লজ, তাহলে ক্লজের আগে অবশ্যই কি লাগবে, ক্লজ মার্কার নিতে হবে। এখন তুমিই বলো ডিউ কি কোনো ক্লজ মার্কার? বাদ। বিং কি কোনো ক্লজ মার্কার? বাদ। এভিডেন্টলি এটা তো অ্যাডভার্ব, এই যে এভিডেন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় আছে, এটা তো অ্যাডভার্ব, তাহলে তিনটাই বাদ। অ্যাজ সিন্স বিকজ ক্লজ মার্কার বারবার শেখানো হয়েছে যে অ্যাজ সিন্স বিকজ কারণ বোঝায় ক্লজ মার্কার, আবার আমাদের ডিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ এগুলাও কারণ বোঝায়, কিন্তু এগুলা কি প্রেপোজিশন হিসেবে ফ্রেজের আগে বসতে পারে। তাহলে এখানে অবশ্যই এটা ওই টেকনিক থেকে এসেছে। কারেক্ট অ্যান্সার হবে সিন্স, যে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ইনফ্যান্ট বা শিশু বা ছোট মানুষ, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখন এই জন্য ড্রাইভ করতে পারি না, সেটার জন্য বা এরকম বোঝাচ্ছে। তারপর ধরো আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন। এটা আমি যে সেটের প্রশ্নটা সলভ দিয়েছি সেটাতে 1 নম্বরে ছিল। দি ফায়ার ফাইটার, যে ফায়ার ফাইটার যারা আছে, ওয়ার্ক ফর 5 আওয়ার্স, তারা 5 ঘন্টা ধরে কাজ করেছে বা তারা চেষ্টা করেছে কি করতে, ব্লেসটা নেভাতে, বা এখানে আগুনের একটা বিষয় বুঝাচ্ছে, এটা নেভাতে তারা চেষ্টা করেছে 5 ঘন্টা ধরে, বা এরকম বা চেষ্টা করেছিল। এখন এই পুট আউট, পুট ইন, পুট অন এরকম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব কিন্তু ভাইয়া আইজান ভাইয়া কিন্তু দিয়েছে। আইজান ভাই কিন্তু বলেছিল যে এগুলো অবশ্যই পড়তে হবে। গ্রুপ ভার্ব অবশ্যই বই থেকে সবগুলা পড়তে বলা হয় নাই, অ্যাকর্ড ইংলিশ থেকেও সবগুলা পড়তে বলা হয় নাই। এখানে বলা হয়েছে নির্দিষ্ট কিছু গ্রুপ ভার্ব যেগুলো থেকে প্রশ্ন আসবে। এখন আমার কথা আমি এটা সাংকেতিক ভাষায় বললাম, যারা বুঝার তারা বুঝে গেছে যে কিভাবে তারা কোন জায়গা থেকে কি পেয়েছে। দেখো এখন ধরো এখানে এটা মূলত টাইপিং মিস্টেকের কারণে হয়েছে। এটা মূলত আমাদের এখানে হবে পুট অফ। পুট অফ মানে কোনো কিছু দ্বারা বিলম্বিত করা, ডিলে করা, ঠিক আছে। আবার পুট অন মানে পরিধান করা। এখানে ভাই ব্লেজ তো আগুনের বিষয়, এখানে পরিধান করা বোঝাচ্ছে না। পুট আউট মানে কি কোনো কিছু নেভানো, সো এখানে বুঝতেই পারছো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আর পুট ইন মানে নিয়োগ করা বা কোনো কিছু প্রয়োগ করা, এখানে নিয়োগ করা বা প্রয়োগ করা বোঝাচ্ছে না, এখানে নেভানো বোঝাচ্ছে যে তারা 5 ঘন্টা ধরে কাজ করেছে কোনো আগুন নেভাতে। এখন এই প্রশ্নটা আবার দেখবে এরকম টাইপের সি ইউনিটে আসতে পারে, যেখানে সংখ্যা প্লাস সময় আছে, এর আগে ফর হবে, এখানে সিন্স হবে না। সো এগুলা জানাশোনা থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলে না তুমি ভালো করবা। তুমি ধরো যে আজকে ভর্তি পরীক্ষা, কালকে দেখি স্টুডেন্টরা এগুলা ধরো যে ফেসবুকে স্ট্যাটাস দেয় রাত 1টার সময় 2টার সময়, তারা মিম শেয়ার করে, এটা শেয়ার করে, সেটা শেয়ার করে। আরে ভাই তোমার তো ভর্তি অ্যাডমিশন সিকার হওয়ার নর্মাল যে একটা ধরো যে ফিচার, এটাই নাই, তুমি কেন এগুলা শেয়ার করবা? তুমি তো পড়াশোনা যেরকমই হোক, তুমি পরীক্ষার আগের রাতে তো অবশ্যই তোমার সিরিয়াস থাকতে হবে, অনেক বিষয় থাকতে হবে এগুলো তোমার মধ্যে। তুমি অনেক ট্যালেন্টেড হতে বলেনি, তোমাকে অনেক 15 ঘন্টা পড়াশোনা করতে বলা হয়নি, তুমি এগুলা শেয়ার করছো ফেসবুকে, তুমি এগুলা বিভিন্ন ধরনের পারফরমেন্স করে বেড়াচ্ছ, আর তুমি আশা করছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভার রেটেড কোনো বিষয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার রেটেড কোনো বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেরকমই প্রতিষ্ঠান, সেরকম তোমার একটা বিষয় থাকতে হবে নিজের মধ্যে। তুমি এখন খারাপ করে আবার ওভার রেটেড করে ফেলবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এখন তোমাকে তো এগুলো সব বলে দেওয়া হয়েছে, ম্যাটেরিয়ালস তুমি এগুলা 3.5 মাস ধরে পেয়েছো পড়াশোনা করার জন্য, তুমি তো এগুলো পড়াশোনা করোনি, বা ওভাবে তুমি সঠিক উপায়ে দিক নির্দেশনা মানোনি, তাহলে তুমি কিভাবে ভালো করবা? তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড একটা গ্রামারের প্রশ্ন এসেছে, এটা আমরা টেন্স রিলেটেড ধরতে পারি, এবং এখানে একটা বিষয় আছে, খেয়াল করে দেখো। এই প্রশ্নটার যে ব্যাপারটা সেটা হচ্ছে হি ওয়েন্ট টু দি হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল আফটার। এখন আফটার ধরো আমরা এখানে এরপরে যেহেতু ফাইনিট ভার্ব নাই, আমরা এটাকে প্রেপোজিশন হিসেবে ধরতে পারি, বা রিডিউসড ক্লজ হিসেবে আমরা ক্লজ মার্কার হিসেবে ধরতে পারি। বাট এটা এখন ঘটনাটা তুমি দেখো, এখানে আফটারের পরে রিসিভ একটা মেইন ভার্ব। এখন মেইন ভার্ব আফটারের পরে একটা ধরো যে ক্লজ মার্কারের পরেও কি মেইন ভার্ব আসবে বা প্রেপোজিশন আসবে? প্রেপোজিশন ধরলে এরপরে আইএনজি থাকা লাগে, ঠিক আছে। আবার ক্লজ মার্কার বা কনজাংশন ধরলে এরপরে সাবজেক্ট থাকা লাগবে, তারপরে ফাইনিট ভার্ব নিতে হবে। নরমালি ফাইনিট ভার্ব আছে রিসিভ এ হিট, এটা কিভাবে হয়? এটা প্রথমে বাদ। দেখো কিভাবে আমরা এখানে দেখার চেষ্টা করছি। আফটার হিটিং বললে অবশ্যই হতে পারে, রিডিউসড করলে আইএনজি হতেই পারে। বিষয়টা ধরো এখন এখানে আইএনজি আছে, এখানে আইএনজি আছে, এখন তুমি হিটিং দিয়ে দিছো, তোমার তো এটা বুঝতে হবে ভাইয়া সে কি নিজেকে হিট করছে, সে আঘাতপ্রাপ্ত হয়ে বা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে হাসপাতালে গিয়েছিল। এখন তুমি যদি বলো আফটার হিটিং, তাহলে বুঝাচ্ছে সে নিজেই হিট করছে বা এরকম একটা বিষয়, তাহলে এটা তো এমনিতে আমাদের নর্মাল প্রসঙ্গ অনুসারে আমরা বাদ দিতে পারছি। আবার হিট, এটা তুমি এই যে বেস ফর্ম যেহেতু এটা হয় নাই ভাইয়া, এটাও হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। কেন হলো না বলা হয়েছে? এখন বিং হিট, এখন অনেকে ভাবতে পারে বিং এর পরে তো ভাইয়া B3 হয়, এখন অনেকে ভাববে বিং হিটেড থাকলে হয়তো এটা কারেক্ট অ্যান্সার হতো। এখন দেখো
আমরা ইললজিক্যাল মডিফায়ারের লেকচার একটা এমসিকিউ সলভ করার সময় অনেকবার বলেছি যে হিট বার্বের B2 B3 B1 সব সেম, ঠিক আছে? হিট হিট হিট, কাট কাট কাট, কাস্ট কাস্ট কাস্ট, বুট কাস্টিং করা, কাস্ট ব্রডকাস্ট, ঠিক আছে? এগুলা টেলিকাস্টেড বলা যাবে না, তাহলে এগুলা সেম প্যাটার্ন, এটা তোমার মাথায় রাখতে হবে। সেট 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 কনফিউজিং ভাবে আমরা পড়িয়েছি, তাহলে হিটেড যদি থাকতো এটা আরো ভুল হতো। এটা যদি অপশনে দেয় নাই দেখে বেঁচে গেছে, এটা অপশনে দিলে অনেকে এটা অ্যান্সার করতো, তাই না স্যার? তো এটা একটা বিষয়। তো এখানে বিং হিট মানে বোঝা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে বা হওয়ার পরে। 15 নম্বর প্রশ্ন, ইনকারেক্ট স্পেলিং চেয়েছে, মানে ভুল বানানটা খুঁজে বের করতে বলেছে। অ্যাপ্রেহেন্ড থেকে অ্যাপ্রেহেনশন সব ঠিকঠাক আছে। ট্রাঙ্কুইলিটি এগুলো আমাদের কমন পড়েছে ভোকাবুলারি হিসেবে। এখন ভোকাবুলারি থেকে কমন পড়েছে মানে কি? এটা তো স্পেলিং হিসেবে আলাদা কমন পড়তে হবে না। তুমি ভোকাবুলারি পড়ার সময় তুমি কি ট্রাঙ্কুইলিটি বানানটা দেখবা না এক নজর? তুমি কি অ্যাপ্রেহেনশন বানানটা এক নজর দেখবা না? অবশ্যই তোমার দেখতে হবে। তো এখনো আমি এভাবে রুড হয়েতে হার্শ হয়েতে বলার চেষ্টা করছি, এজন্যই আমরা স্কলার্স আমাদের একটা প্রিয় প্রতিষ্ঠান, আমরা নিজেরাও স্কলারসিপ স্টুডেন্ট ছিলাম। আমরা চাই না কোচিং এর আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সি ইউনিটের ভর্তি পরীক্ষা খারাপ করুক। তোমাকে এখানে এমন ভাবে কথা বলা হচ্ছে, তোমার লজ্জা শরম থাকলে তুমি অবশ্যই আজকে থেকে ভালোভাবে পড়াশোনা করবা। এখনো 13-14 দিন সময় আছে সি ইউনিটের জন্য। যদি ভালোভাবে তোমার মধ্যে এরকম বিষয়গুলো থাকে যে না প্যাশনের বিষয়, আগ্রহের বিষয়, চান্স পেতে হবে এরকম বিষয়, তাহলে আজকে থেকে আর ফেসবুকে অ্যাক্টিভ থাকবা না, এই মিম টিম শেয়ার করবা না, এরকম বিষয় শেয়ার করবা না। তুমি ফেসবুকে তুমি নোট শেয়ার করছো, এগুলা যে তুমি একটা দোয়া শেয়ার করেছো, ঠিক আছে? এখন দোয়া শেয়ার করে তুমি পড়তেছো না, তাহলে লাভটা কি হবে? তোমার অবশ্যই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া থাকতে হবে, ভরসা থাকতে হবে, নামাজ পড়তে হবে, তুমি তো অবশ্যই পড়াশোনা করতে হবে। তুমি ফেসবুকে অ্যাক্টিভ, তাহলে তুমি আশা করছো চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডুপ্লিসিটি, এখন ডুপ্লিসিটি, ডুপ্লিকেটের যে নাউন ফর্ম ডুপ্লিসিটি, এটাও ঠিকঠাক আছে। এখন তোমরা খেয়াল করবা এক্সপ্লেনেশন বানানটা কিন্তু এটা বানান হিসেবে দেওয়ার মতো কোনো বানান না, বানানের কিছু আলাদা স্পেলিং আছে, ওগুলা থেকে দেয়নি, এটা একদমই সহজ বানানটা দিয়েছে। এখন এটা আবার অনেকে ভুল করবে কেন? এক্সপ্লেনেশন বানানটাতে এক্সপ্লেইন যেভাবে আমরা বলি, এক্সপ্লেইন পর্যন্ত কিন্তু এটা ঠিক আছে ভার্ব হিসেবে, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, কিন্তু যখন নাউন ফর্ম হয়ে যাবে এক্সপ্লেনেশন, তখন বানানটা লিখতে হবে এভাবে, তখন ব্যাপারটা হয়ে যাবে এক্সপ্লেনেশন, ঠিক আছে? সো এখানে এর পরে আই হবে না, কিন্তু এখানে কিন্তু আই ছিল। সো এটাই হচ্ছে বিষয়। আর এখন আমরা এগুলা সবকিছুই দেখলাম। তো মোটামুটি আমি যদি তোমাদেরকে ধারণা দেই, গ্রামার থেকে এসেছে কয়টা এবং মেমোরাইজিং থেকে কয়টা এসেছে? গ্রামার থেকে এসেছে মোটামুটি আমরা 8টা ধরতে পারি, 8টা। একটা প্রেপোজিশন যেটা এসেছে এমএস থেকে, ওখানে যে ক্লজ মার্কার গুলা ছিল ওটা তো গ্রামারেরই প্রশ্ন। গ্রামার, ক্লজ মার্কার, কনজাংশন, এগুলো কি? এগুলো গ্রামারের অংশ। সো তাহলে আমরা ধরতে পারি গ্রামার থেকে এসেছে 8টি প্রশ্ন 15টির মধ্যে, আর 7টি প্রশ্ন এসেছে মেমোরাইজিং পার্ট থেকে। ইডিয়ম এসেছে একটা, স্পেলিং এসেছে একটা, 2টা, প্রেপোজিশন এসেছে 2টা 4টা, ডিরেক্ট ভোকাবুলারি এসেছে 2টা 6টা, আর একটা প্রেপোজিশন এসেছে ওইটা হচ্ছে সব মিলে 7টা আর কি। ধরো এই যে 8-7 সেগমেন্টে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 2 বছরের ইংলিশ প্রশ্নে 5টা করে এসেছে মেমোরাইজিং, 10টা করে এসেছে গ্রামার। এবছর গ্রামার 8টা এসেছে, 8টার মতো, আর 7টা এসেছে মেমোরাইজিং। তো প্যাটার্ন মোটামুটি আগের মতোই ছিল, এবং অবশ্যই এটা আমি আমার মতো একটা সাধারণ টিচার হিসেবে আমি অবশ্যই এই প্রশ্নকে আমি রেটিং দিব। অবশ্যই এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখে আমি প্রাউড ফিল করছি যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এমনই হয়। এটা হুটহাট কোনো জায়গা থেকে তুলে দিচ্ছে, ব্যাপক কঠিন প্রশ্ন হয়ে গেছে, এটা তো কোনো ক্রিয়েটিভিটির বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে ইংলিশ প্রশ্ন দিয়ে দেয়, এটা তুমি এখন দেখেছো, এটা প্রমাণ। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তো এখন যেগুলো এসেছে হাউ এডুকেশন, এটা টেক্সট বুকের হোমওয়ার্ক একটা অংশ থেকে এসেছে। এটা ডিরেক্টলি এডুকেশন রিলেটেড প্যারাগ্রাফ আছে কিনা এটা আমি শিওর বলতে পারবো না, প্যাসেজ আছে কিনা, বাট এটা একটা হোমওয়ার্ক থেকে আমরা এগুলো আমাদের ম্যাটেরিয়ালসে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং হুবই কমন পড়েছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, গতবার এসেছে ইচ্ছা থাকলে উপায় হয়, এবার এসেছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সো এখানে ওই টাইপেরই প্রভাবগুলাই কিন্তু তারা প্রেফার করেছে। এবং মিনিংফুল ওয়ার্ড যেগুলো এসেছে, এখন তুমি অনেক জায়গায় রিটেনের ক্লাস করেছো, 20টা রিটেনের ক্লাস, তুমি জানো না যে এখানে কোচিং আমাদের 2টা রিটেন ক্লাস করলেই গুড এনাফ। এখন 20টা 30টা রিটেন ক্লাস করে তুমি এখানে ভায়োলেশন দিয়ে টেকনিক শিখেছো, সেন্টেন্স মেকিং, যে ইট ইজ এ ভায়োলেশন, এটা সেন্টেন্স। হ্যাঁ, ভায়োলেশন নাউন, জিকে স্যার শুনছে, জিকে স্যার এখনই ঢুকবে, যে ভায়োলেশন নাউন, এখন শিখেছে টেকনিক যে ইট ইজ এ ভায়োলেশন লিখে দিবে, ইট দিয়ে সেন্টেন্স হয়ে গেল। এখানে বলেছে মিনিংফুল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স মানে গ্রামাটিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সঠিক থাকতে হবে এবং একটা প্রসঙ্গ থাকতে হবে। তুমি হুটহাট বলে দিচ্ছ যে ইট ইজ এ ভায়োলেশন বা ভায়োলেশন ইজ এ ডেঞ্জারাস থিং লিখে দিচ্ছ, এটা কিভাবে তোমাকে নাম্বার দিবে?